বিহারে যে 28 দিনের ট্রেনিং, যে এই 28 দিনের ট্রেনিং এর উল্লেখযোগ্য কোনো কিছু কি আপনার মনে পড়ে? উল্লেখযোগ্য মনে পড়ে যে আমরা যেদিন মাইনিং ট্রেনিং করলাম, মাইনিং খুবই রিস্কের ব্যাপার। মাইন ফিট করতে হবে। তারপর যেদিন গ্রেনেড থ্রো করলাম, গ্রেনেড এও খুব রিস্কের ব্যাপার, কারণ ওই চাবিটা যদি বাই চান্স খুলে যায় তার নিজেই মৃত্যুবরণ করতে হবে। এরকম কোনো দুর্ঘটনা ঘটছে? না, এরকম দুর্ঘটনা আমাদের ঘটেনি, কিন্তু অনেকের বেলায় ঘটেছে। অনেকের বেলায় ঘটেছে। খুবই ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, খুবই ঝুঁকিপূর্ণ ট্রেনিং। মাইনিং করা এবং গ্রেনেড থ্রোর দিন খুবই ঝুঁকিপূর্ণ। তারপরে একটা আছে জয় বাংলা ট্রেনিং যেটা বলা হয়, তার মানে 50 মাইল হাঁটতে হবে। 50 মাইল 50 মাইল হাঁটতে 50 হবে? মাইল, হ্যাঁ, 2 রাত 1 দিন। এই 50 মাইল হাঁটতে হবে 2 রাত 1 দিন একাধারে। একাধারে। আর খাওয়া দাওয়া খুব কম, মানে রুটি, মানে পুরি এই সমস্ত দিয়ে দিয়েছে, দুদিনের দিয়ে দিয়েছে। এটা জয় বাংলা ট্রেনিং নাম দেওয়ার কারণ কি? মানে জয় এটা কি বাংলা শেষ পর্যায়ের মানে ট্রেনিং? এই শেষ ট্রেনিং এই জন্য শেষ নাম পর্যায়ে? দিয়েছে, শেষ ট্রেনিং। আপনারা কোথা থেকে কোথায় হাঁটলেন? হ্যাঁ, কোথা থেকে কোথায় হাঁটলেন? আমরা হাঁটলাম, আমরা তো অজানা জায়গা, আমাদেরকে হাঁটালে কলম নেই, কলম নেই। হাঁটতে হয়েছিল? হ্যাঁ, কলম ভাইকে দাও। হাঁটতে হয়েছিল না? হ্যাঁ। তারপরে? তারপরে আমরা ধরেন সারা রাত চলতে হবে। যেখানে দিন হবে সেখানে, মানে খুব গোপন জায়গায় একটা জঙ্গলে নিজেদের আড়াল করে 200 লোকই আড়াল করে থাকতে হবে, যাতে কেউ না টের পায় কোন রকম শব্দ। 200 লোক কি একসাথে? একসাথে 200 লোক একসাথে গেছি, একটা জঙ্গলে গেছি। সেই জঙ্গলে সব যার সেই মানে তারপরে আমরা সেই জঙ্গলে থাকলাম সারা দিন, মানে কোন রকম শব্দ বা খাওয়া দাওয়া চলাফেরা সম্পূর্ণ বন্ধ। যে যেখানে থাকবে সেই 12 ঘন্টা সারাদিন সেই জায়গায় চুপ করে বসে থাকতে হবে, বসেই থাকতে হবে। তারপরে সন্ধ্যা হবে, আবার বেরোতে হবে, আবার হাঁটা, রাত্রি হাঁটা, দিনে এইভাবে। এতে দেখা গেল অনেক মুক্তিযুদ্ধ অসুস্থ হয়ে গেল। অনেক মুক্তিযুদ্ধ অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে গেল, তার মানে ধরেন সারা রাত হাঁটতে হবে যে জায়গা, এত ঘুম নেই। আর ওই দিনে মানে গিয়ে ওখানে চুপ করে ঘুম এসে যাবে। তারপরে সন্ধ্যে আবার রওনা হয়ে যাবে। তারপরে খাওয়া দাওয়া নেই, গোসল নেই, এমন একটা পরিস্থিতি। ওই ট্রেনিং এর পরে আর কোনো ট্রেনিং হয়েছে না? ওই ট্রেনিং শেষ। ওই ট্রেনিং এর পরে কি হলো? ওই ট্রেনিং এর পরে আমরা এবার আসলাম হচ্ছে, মানে ভারতীয় আর্মিরা ট্রেনে মানে আমাদের ওখান থেকে নিয়ে গেল ঝাড়খণ্ড স্টেশনে। বিহার চাকুলিয়ার থেকে ঝাড়খণ্ড স্টেশন মানে হয় মাইল 3 হবে। আমরা মার্চ করে 3 মাইল হেঁটে সেই স্টেশনে পৌঁছালাম। আমাদের একটা ট্রেন, স্পেশাল ট্রেন ওখান থেকে দিল। ওই ট্রেনে করে আমরা আসলাম ইয়েতে কলকাতায়। কলকাতায় আসার পরে আমাদের আর্মিদের গাড়ি দিল, আর্মিদের সাজোয়া গাড়ি আসলো। 200 জন বওয়ার মতন এরকম গাড়ি আসলো বোধহয়। হ্যাঁ, 5টা কলকাতায় নিয়ে গেল কি উদ্দেশ্যে? কলকাতায় আসলাম নাকি? বিহার থেকে কলকাতায় আসলাম। কলকাতায় আসার পরে আর্মিদের গাড়ি, আর্মিদের সাজোয়া গাড়িতে আমাদের তুললে। আচ্ছা আচ্ছা, 5টা গাড়ি। 5টা গাড়িতে আমাদের তুলে নিয়ে আসলো কল্যাণী। হ্যাঁ, কল্যাণী রেস্ট ক্যাম্প বলা হয়েছে। আচ্ছা, রেস্ট ক্যাম্প। হ্যাঁ, কল্যাণী রেস্ট ক্যাম্পে আমরা 7 দিন থাকলাম। ওখানে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ওই 7 দিন ওখানে থাকলাম। ওখান থেকে নিয়ে আসলো আমাদের দত্তফুলিয়ায় থাকলাম বোধহয় 2 দিন। ওখানে খাওয়া দাওয়া খুব কষ্ট। বিএসএফদের আন্ডারে দিয়ে দিলে আমাদের, খাওয়া দাওয়া হয় না। তারপরে আমরা আবেদন করলাম যে আমরা বাংলাদেশে ঢুকবো। হ্যাঁ, আমরা ওখান থেকে আমাদের নিয়ে আসলো বয়রায়। আমরা বলতে কি 100 জন না 200 জন? 200 জন। 200 জন। 200 জন। আমরা আসলাম বয়রায়। ওখান থেকে আর্মিদের গাড়িতে করে আমাদের বয়রায় নিয়ে আসলো। এটা কোন মাসের ঘটনা? যে কোন মাসের ঘটনা? কোন মাসে? এপ্রিলে। আপনি তো গিয়েছেনই মে মাসে। মে মাসে। ওই এপ্রিল শেষের, এপ্রিলের ভিতরে চলে আসলাম। মে মাসের
মে মাসের অল্প দিন থাকতে আমরা ওখানে গেছি। মে মাসে ধরেন 20 তাহলে তারিখ, জুন মাসের দিকে, মানে জুন জুলাই। মে মাসের 20 তারিখ 22 তারিখে আমরা গেছি। হ্যাঁ। আমরা এপ্রিল মাসেই ফিরে আসলাম। এপ্রিলের বোধহয় তখন 28, হ্যাঁ না, সেটা 28 উল্টো হয়ে তারিখে, গেল। হ্যাঁ এপ্রিলের পরে তো মে। জুন মাসে, জুন মাসে, জুন মাসে। ফিরে আসলেন। হ্যাঁ, জুন মাসের প্রথম সপ্তাহে আমরা ফিরে আসলাম। ফিরে আসলেন। বয়রায় আসলাম। বয়রায় বয়রা। আসলেই আমাদের ওখানে সাব সেক্টর কমান্ডার ছিল এম এন হুদা। এম এন হুদা, হ্যাঁ, ক্যাপ্টেন হুদা হুদা। সাহেব, ক্যাপ্টেন হুদা সাহেব ছিলেন। উনি, না ভুল হয়ে গেল, এখান থেকে আমরা যখন ওই ইয়েতে আসলাম, কল্যাণে আসলাম, হুম। কল্যাণ থেকে আমাদের যেদিন বিদায় দিল সেদিন মেজর মঞ্জুর সাহেব আমাদের বিদায় দিলেন। আমরা 200 জন এক জায়গায় বসানোর পরে, আচ্ছা, এই যে আপনি একটা বক্তৃতার কথা বলছিলেন, হ্যাঁ হ্যাঁ সেটা কি এই দিনের কথা? হ্যাঁ, আচ্ছা, বলেন। মেজর মঞ্জুর সাহেব আসলেন, আচ্ছা, উনি আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন। এটা আপনার খুব স্মরণীয় হ্যাঁ, বলছিলেন। বক্তব্য এত সুন্দরভাবে বক্তব্য রাখলেন যে প্রাণ ছুঁয়ে যায়। একটু বলেন সেই বক্তব্যটা। বক্তব্যটা উনি বললেন যে বাংলাদেশের যুদ্ধটা কত দীর্ঘস্থায়ী হবে। মিনিটের বক্তব্য ছিল? যে কত মিনিটের বক্তব্য? মনে হয় 10-15 মিনিট। 10-15 মিনিট। হুম। আচ্ছা, বলেন। বাংলাদেশের যুদ্ধটা দীর্ঘস্থায়ী হবে। আচ্ছা। যেহেতু দীর্ঘস্থায়ী হবে, এই জন্য কোনো বাঙালিকে কোনো মুক্তিযোদ্ধা ধরে মারবে না, মানে মেরে ফেলবে না। কারণ বাঙালিদের আমাদের কাজে লাগাইতে হবে। কোনো বাঙালি বলতে বোঝানো হচ্ছে রাজাকার হ্যাঁ, আলবদর রাজাকার, সহ? আলবদর, আল-শাম, মুসলিম লীগ, আচ্ছা, আচ্ছা, তাদেরকেও না? যত শত্রুই হোক আচ্ছা, আচ্ছা। তাদেরকে ধরে কেউ মারতে পারবে না। যদি যুদ্ধ করতে করতে মারা যায় আলাদা। কিন্তু বাঙালি হলে বাঙালিকে মারবে না? হ্যাঁ, মারবে না। আহ, আর যদি যুদ্ধ করতে গিয়ে মারা যায় তাহলে মারা যাবে। কিন্তু এইভাবে বক্তব্য রাখলেন। তারপর বললেন যে আমি মুক্তিযোদ্ধাদেরকে মানে বাংলাদেশের সেবক হিসেবে পাঠালাম। বাংলাদেশের জনগণের মানে যে কোনো কাজ, আচ্ছা। রান্নার থেকে শুরু করে এমনকি হুম। পায়খানার পানি পর্যন্ত তুলে দিতে হবে। জনগণের সাথে মিশতে হবে। মানে গেরিলা। যেহেতু গেরিলা যুদ্ধ, জনগণের সাথে মিশতে হবে, জনগণের তাদের মন জয় করতে হবে। তাদের আপদে বিপদে তাদের সাথে মিশে কাজ করতে হবে। যুদ্ধ করতে হবে। কারণ দেশের আভ্যন্তরে যখনই ঢুকবে তখন তো পাঞ্জাবিরা খুঁজবে যে কারা গেরিলা। এই জন্য তাদের সাথে মিশে হুম। তাদের সমস্ত মানে কৃষি কাজ থেকে শুরু করে মিল কলকারখানার সমস্ত কাজে সাহায্য করতে হবে এবং তাদের সাথে মিশে তাদের সেবা করে মানে রাত্রে যুদ্ধ করতে হবে। বলেন। এবং যুদ্ধ কোনো রকম মানে ফ্রন্ট ফাইটিং হবে না, হুম। গেরিলা যুদ্ধ করতে হবে, হিট অ্যান্ড রান করতে হবে। যে এলাকায় পাঞ্জাবিরা রয়েছে সে এলাকায় তারা যেন মানে রাত্রি ঘুম থেকে শুরু করে কোনোটাই মানে স্বস্তি না পায়, এরকম পরিস্থিতি সৃষ্টি করতে হবে। আচ্ছা। রাত্রে গিয়ে সেই মানে ক্যাম্পে, পাঞ্জাবিদের ক্যাম্পে ফায়ার করতে হবে। মানে বিশেষ করে রাত্রে আর কি, তারা যেন ঘুম ঠিক মতো না পারে, ঘুমোতে না পারে, হ্যাঁ খাতি না পারে। সন্ধ্যে সকাল রাত যখন মানে ইচ্ছা অতিষ্ঠ করে তুলতে হবে। করে তুলতে হবে। মানে পাঞ্জাবি মারা আমাদের বড় কথা না, সবচেয়ে বড় কথা হলো তাদেরকে অতিষ্ঠ করা। হ্যাঁ, মানে মানে তারা যেন কোনো রকম স্থির না থাকতে পারে, না থাকে। সবসময় আতঙ্কে থাকে। ও, এইভাবে আমাদের বলে দিল এবং বলল যে আর নিজেদের মধ্যে ঐক্য রাখবা, নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি করবা না। মানে তোমরা এই যে যুদ্ধের ভাই একজন পাশে মরে থাকবে, মরে যাবে, তাকে কাঁধে করে নিয়ে আসবা, মানে যেন কেউ বিচ্ছিন্ন না হয়। ও, মানে এমন ভাবে এক এক মায়ের মায়ের এক পেটের বাপের ভাই। সন্তান যেভাবে থাকে ঠিক সেইভাবে তোমরা থাকবে। এইভাবে ব্যক্ত নেই। হুম? আচ্ছা। ফটোকপি মেশিন নেই, এই বক্তব্য তিনি দিলেন। আচ্ছা। এই বক্তব্য দিলেন। আর কেউ বক্তব্য দিয়েছিলেন ওই না, দিন? উনি একাই দিয়েছিলেন। একাই। তারপর ওখান থেকে আমরা আসলাম বয়রায়। বয়রায় আসার পরে মেজর হুদা সাহেব আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন। উনি কি বললেন? উনি বললেন যে তোমরা এখন তোমাদের ভিতরে আমরা এই অস্ত্র বিতরণ করব এবং তোমরা 10 জন করে এক একটা গ্রুপ করো এবং 10 জন গ্রুপের একজন কমান্ডার হবে আর 2 জন সহকারী কমান্ডার হবে। এইভাবে আহ, আহ, মানে 200 জনের ভিতরে 200 জন হলে কটা কমান্ডার আছে? 20টা গ্রুপ হবে। 20টা গ্রুপ হবে। হ্যাঁ, তবে এলাকা ভিত্তিক হবে। যে যে এলাকায় বাড়ি সেই এলাকার লোক নিয়ে একটা গ্রুপ হবে। ও, আচ্ছা। আমাদের সারসাই আমরা 20 জন। আচ্ছা।
আমার একটা গ্রুপ আর মনিরুজ্জামান মন্টু শিক্ষক ছিল, তার একটা গ্রুপ, আমরা দুজন। উনি কি বেঁচে আছেন? মনিরুজ্জামান না, মারা গেছে। মারা গেছে। বললো যে তোমরা ওই মানে ইয়ের ভিত্তিতে, মানে কমান্ডার কিটা হবে নিজেদের মধ্যে আলোচনা করে কমান্ড নিয়ে। ওনারা নির্ধারণ করে দেননি, না, আপনারা আলোচনা আমাদের যারা ছিল আমার বললো যে ভাই আপনি কমান্ডার হন, আর আমার আরেকজন ছিল নাসিরউদ্দিন, ও সহকারী কমান্ডার, আচ্ছা আর রবিউল বলে আরেকজন সহকারী কমান্ডার বানাই দিল। আমাদের একটা গ্রুপ হলো, মনিরুজ্জামান ভাইয়ের একটা গ্রুপ হলো, আমরা দুই গ্রুপ একসাথে মিলে আমরা ওখান থেকে রওনা হয়ে শালকুনা ক্যাম্প, মিডিয়া ক্যাম্প ছিল, ওই ক্যাম্পে এসে উঠলাম। ক্যাম্প ওই দিনই। হ্যাঁ ওই দিন চলে যাচ্ছেন।